একটা মানুষ এসেছে, আমি যদি চিন্তা করি এটা আমার ভাইয়ের ছেলে এসেছে, আমার আত্মীয় এসেছে, বা তার অবস্থান আর আমার একটা আত্মীয়র সাথে তুলনা করলাম, বা সে যেখান থেকে এসছে সেটাকে বিবেচনা করলাম, ঢাকা শহরে তার থাকার জায়গা না চিন্তা করলাম, তার পকেটে টাকা না এটা চিন্তা করলাম, এইরকম যদি আমরা সেলফ মনে করে চিন্তা করি তাহলে অনেকখানি আস্তে আস্তে উন্নতি হবে। রোগীকেও বুঝতে হবে যে আমি সেবা নিতে গিয়েছি, আমি এখানে কিন্তু ঝগড়াঝাটি করতে যাই নাই। আমি কি কি জিনিস চাই সেই অংশগুলো মিট আপ হচ্ছে কিনা রোগীদের দিক থেকে যেমন চিন্তা করতে হবে, আবার যিনি চিকিৎসা প্রদান করছেন চিকিৎসক তাকেও চিন্তা করতে হবে যে রোগী যে পয়সা খরচ করে আমাকে দেখাচ্ছে তার পয়সাটুকু নেয়ার সব পুরোটা ঠিক আছে তো, বৈধভাবে হচ্ছে তো। চিকিৎসক বা রোগীর মধ্যে যে সম্পর্কের যে আসলে একটা বিচ্ছেদ বা ছেদ যাতে একটা ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে, এখান থেকে মুক্তির জন্য, এখান থেকে এটা অবসানের জন্য কোন কোন বিষয়ে আমাদের চিকিৎসকদের মনোনিবেশ করা উচিত? হ্যাঁ, আপনি খুব মূল্যবান একটা অংশে টাচ করেছেন। আমি একটু সময় নিয়ে বলি। জি স্যার। আপনি খেয়াল করে দেখেন যে সময়ের সাথে সাথে আপনার যে বয়স হয়েছে, আমার যে বয়সে, আমরা দেখেছি সব কিছুর অবমূল্যায়ন হচ্ছে, আস্তে আস্তে মূল্যহানি হয়ে যাচ্ছে। তো সমাজে শুধু একটা জায়গায় না, কিন্তু সব জায়গাটাই আমাদেরকে এখন কাজ করতে হবে। সেই কাজটা কি? শিক্ষার মানটাকে আপনাকে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে উপযুক্ত মানুষের যোগ্য মূল্যায়নটা যেন পদ্ধতিগত কোনো ত্রুটির মাধ্যমে না হয়। তাহলে শ্রদ্ধাবোধ যখন ফিরে আসবে, আপনি আপনার বাচ্চাটাকে আমার কাছে নিয়ে গেছেন চিকিৎসার জন্য, আপনি তো শ্রদ্ধা করবেন বলেই গিয়েছেন। জি। তাহলে এই শ্রদ্ধার জায়গাটা যখন টোটাল অবনতি হবে, তখন এটা বিচ্ছিন্ন ঘটনাকে আপনি জোড়াতালি দিয়ে চালালে এটার উন্নতি হবে না। আমি মনে করি এখানে সব সেক্টরে ওভারঅল যখন অবনতি হয়ে যায় না, আপনি যে সেক্টরে যাবেন সেই সেক্টরে অবনতি দেখতে পারবেন। তা আমাদের একটা কালচারাল কারণে হোক বা ধর্মীয় নৈতিকতা জিনিসগুলি মানুষের মধ্যে কম স্পর্শ করছে সেই কারণেই হোক, অথবা শিক্ষার প্রভাবটা সেইভাবে কেন যেন কোথায়, এটা আরও যারা সমাজ বিশ্লেষক তারা বলতে পারবে কোথাও না কোথাও একটা ঘাটতি রয়েছে। নাহলে সব জায়গায় কেন হচ্ছে? বাবার সাথে ছেলের সম্পর্কের অবনতি, মায়ের সাথে মেয়ের সম্পর্কের অবনতি, শাশুড়ির সাথে বৌমার সম্পর্কের অবনতি নাই কোথায় বলেন? এখন এটা নিয়ে তো হতাশ হলে হবে না। তাহলে আমাদের করণীয়, আপনি যে প্রশ্নটা আসছেন, আমাদের করণীয়টা কি? আমরা যারা সচেতন মানুষ বলে নিজেকে মনে করি, সমাজের একটা দায়িত্বশীল অবস্থানে রয়েছি, এদেরকে এগিয়ে আসতে হবে। আমরা যে প্রোডাক্টগুলি তৈরি করে যাচ্ছি, যে আমাদের যে ডাক্তার, আমাদের সন্তানদেরকে ডাক্তার করে যাচ্ছি, তাদের কাছে মূল্যবোধটাকে আস্তে 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 ঢুকিয়ে দিতে হবে। এবং ঢুকালে মুখে বললে হবে না, আমাকে এক্সাম্পল হিসেবে দেখাতে হবে। যে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ছেলে দেখবেন বেশিরভাগ সময় নামাজ পড়ে। 2-1টা ছেলে যে নাই তা না, বাবা নামাজ পড়ে না কিন্তু নিজে পড়ে, সেটা কম, রেয়ার। তাহলে আমাদের যারা সিনিয়র, আমরা যারা সমাজে নিজকে ওই পর্যায়ে মনে করি যে আল্লাহ আমাদেরকে একটা সম্মানজনক অবস্থা নিয়ে গেছে, তাদেরকে আদর্শ জিনিসটা খুঁজে প্র্যাকটিস করতে হবে এবং জুনিয়রদের মধ্যে এই জিনিসটাকে তুলে ধরতে হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা, আমাদের ডাক্তারদের যেটা করণীয়, আপনাকে যেটা বলেছি যে ওভারঅল চিন্তা করি। আমরা একটা মানুষ এসেছে, আমি যদি চিন্তা করি এটা আমার ভাইয়ের ছেলে এসেছে, আমার আত্মীয় এসেছে, বা তার অবস্থান আর আমার একটা আত্মীয়র সাথে তুলনা করলাম, বা সে যেখান থেকে এসছে সেটাকে বিবেচনা করলাম, ঢাকা শহরে তার থাকার জায়গা না চিন্তা করলাম, তার পকেটে টাকা না এটা চিন্তা করলাম, এইরকম যদি আমরা সেলফ মনে করে চিন্তা করি তাহলে অনেকখানি আস্তে আস্তে উন্নতি হবে। এবং এটা সামগ্রিকভাবে করতে হবে, একজন করলে হবে না। আর পেশেন্টেরও ব্যাপারটা আপনাকে আমি বলেছি যে রোগীকেও বুঝতে হবে যে আমি সেবা নিতে গিয়েছি, আমি এখানে কিন্তু ঝগড়াঝাটি করতে যাই নাই। তাকেও কিছুটা সহনশীল হতে হবে। আপনি একটা হাসপাতালে যাচ্ছেন 3 দিনের জন্য, তা আপনি 3 দিনে 50,000 টাকা খরচ করছেন। আপনি একটু ওয়ার্ড বয়ের মাথায় একটু হাত বুলাই বা একটা সিস্টারকে 1 কাপ চা খাবে, আপনার সেবাটা নেন না কেন? অসুবিধা কি? খরচ তো এক্সট্রা 20 টাকা, কিন্তু আমরা ওইটা করছি না। আমরা করছি কি যে টাকা দিয়েছি, সুতরাং তোমাকে এটা করতে হয়, এইটা করলে না কেন, সেটা করলে না কেন, তখন এটা মিসম্যানেজমেন্ট হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজের আপনাকে উদাহরণ দিই, 2টা পর্যন্ত এক ধরনের চিত্র হয়, 2টা পরে আরেক ধরনের চিত্র হয়। কেন? 2টা পরে সিনিয়র টিচাররা থাকে। সিনিয়র টিচারদের কাছে স্টুডেন্টরা তো সব কিছু ভালো মতো করার একটা থাকে।
যখন উপরের আর এই গাইডেন্সটা থাকে না, তখন কিন্তু নিচের মানুষগুলির একটু প্রাধান্য চলে আসে। সে তার লেভেলে চিন্তা করে। আমি কিন্তু একটা রুগীকে বকা দেওয়ার পরে এমন একটা কথা বলবো, সে আমার প্রতি কোনো আর আওয়াজ করবে না, রাগই রাখবে না। স্যার খুব ভালো মানুষ, দুটো বকলে কি হবে, আমাকে গায়ে হাত দিয়ে কথা বলছে। কিন্তু সবাই তো একরকম করবে না। সেজন্য আমি মনে করি যে এইসব বিষয়গুলো এখন চিন্তা করার বিষয় ইনস্টিটিউশনাল থেকে চিন্তা করতে হবে। ব্যক্তি পর্যায়ে যারা আমরা দায়িত্বশীল অবস্থায় আছি তাদেরকে চিন্তা করতে হবে। আর আমি রুগীরাও আমাদেরই ভাই, আমাদের ভাই ভাতিজা, আমাদেরই আত্মীয় স্বজন, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করব আপনারাও আপনাদের সেবাটাকে একটা সহনীয় পর্যায়ে সুন্দর মতো করে নেওয়ার চেষ্টা করেন, তাহলেই এই সমস্যার অনেকখানি সমাধান হবে। নাহলে ইন্ডিভিজুয়াল আপনি শাস্তি প্রয়োগ করে বলেন বা যে কোনো কিছু করেন, এটা উত্তরণ সম্ভব নয়। বরং সেখানে একটা রিজিডিটি আসবে। মনে করেন এখন আমি ফিনান্সিয়ালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সলভেন্ট করেছে, আমি যদি মনে করি যে এই মানুষটা একটু ঝামেলার মনে হচ্ছে, আমি অ্যাভয়েড করবো, এটাই স্বাভাবিক। কিন্তু তার তো রাইট, আপনার বাচ্চাটা তো রাইট যে আমার কাছ থেকে চিকিৎসা পাওয়ার। কিন্তু আপনি বাবা হিসেবে হয়তো একটু একটা আচরণ করলেন যেটা আমার কাছে মনে হলো যে না, আচরণটা খুব বেশি আমার কাছে সুদিং মনে হচ্ছে না, তাহলে সে ইনডাইরেক্টলি বাচ্চাটা তো ডিপ্রাইভেবল, হিউম্যান বিং হিসেবে সে তো ডিপ্রাইভ হতে পারে না। সেজন্য ওভারঅল আসলে আমাদেরকে জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে। শুধু ডাক্তার চিন্তা করলে হবে না, শুধু রুগী চিন্তা করলে হবে না, আর্থ সামাজিক সব কিছু মিলিয়ে চিন্তা করতে হবে। যে শুধু আর একটা বিষয় আপনাকে বলি, ডাক্তারদের সাথে ডিলিংসটা কিন্তু একটু ডিফারেন্ট, সরাসরি, সেজন্য অভিযোগটাও বেশি। আমি থার্ড গ্রেড অফিসারে আপনি জানতো মিনিস্ট্রিতে সাধারণ লোক তো যাইতেই পারবে না, কথা বলা তো দূরে থাকলো। একজন ইউনোর সাথে তো কথা বলতে গেলে 5 বার চিন্তা করতে হয়, কিন্তু একজন প্রফেসরের সাথে তো 5 বার চিন্তা করতে হয় না। তো এই সম্পর্কগুলিও কিন্তু বিবেচনায় আনতে হবে যে এই মানুষটার সাথে আমি কথা বলতে পারছি, তারও একটা সমাজে অবস্থান আছে। আবার আমাকেও চিন্তা করতে হবে যে আমি পেশাগতভাবে এমন একটা পেশায় বেছে নিয়েছি যে থার্ড গ্রেড অফিসার হলেও কি হবে, যে কোনো মানুষ এসে আমার কাছে আসতে পারবে, এটাই স্বাভাবিক। তাহলে আমাকেও আমার অবস্থানটা ইজি গোয়িং হতে হবে। সেই জন্য আমি বলি যে দিস বোথ ওয়ে। এবং এইটা দেখেন, আপনাকে যদি শেষ কথাটা আমি বলি যে শাশুড়ির সাথে বৌমার সুন্দর সম্পর্ক শুধু শাশুড়ি দিয়েও হবে না, শুধু বৌমা দিয়েও হবে না। বৌমা যদি মনে করে যে আমার বাড়িতে একটা মা ছিল, এই পরিবারে আমি আরেকটা মা পেয়েছি, হতে পারে তার ক্যারেক্টার হয়তো আমার মায়ের থেকে একটু আলাদা। আর শাশুড়ি যদি মনে করে আমার একটা মেয়েকে বিয়ে দিয়ে অন্য ঘরে দিয়েছি, আমি অন্য ঘরে একটা মেয়ে নিয়ে এসে আমার একটা মেয়ের মতো পেয়েছি, হতে পারে এই মেয়েটার বিহেভটা বা আচরণটা আমার মেয়ের থেকে একটু ডিফারেন্ট, সেই ক্ষেত্রেই শান্তিপূর্ণ অবস্থান হবে, আদারওয়াইজ নয়। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার করে বলেছেন। আসলে শেষ উদাহরণটি আমরা মনে করি আমাদের রোগী এবং চিকিৎসকদের মধ্যে যে সম্পর্ক উন্নয়নের যে আমাদের প্রচেষ্টা বা চেষ্টা, আমরা মনে করি যে এটি একটা মহা ওষুধ হতে পারে আর কি। স্যার, আপনি সংক্ষেপে একটু যোগ করবেন। আমি কি জিনিস চাই সেই অংশগুলো মিট আপ হচ্ছে কিনা রোগীদের দিক থেকে যেমন চিন্তা করতে হবে, আবার যিনি চিকিৎসা প্রদান করছেন চিকিৎসক, তাকেও চিন্তা করতে হবে যে রুগী যে পয়সা খরচ করে আমাকে দেখাচ্ছে, তার পয়সাটুকু নেয়ার সব পুরোটা ঠিক আছে তো, বৈধভাবে হচ্ছে তো, তার প্রত্যেকটা জিনিস আমি কাভার করছি তো, কোনো কিছু বাদ পড়ে যায়নি তো। তার মধ্যে তো আচরণও একটা বিষয়, সেটাও যদি কঠিন থাকে। আমি পে করছি, আপনি যখনই একটা জিনিস পে করেন তখনই আপনার একটা অধিকার বলে যে তাহলে আমার তো সেটার একটা, এখন আপনি মনে করেন কল সেন্টারে, গ্রামীণ ফোনে কল সেন্টারে ফোন করলেন, আর কল সেন্টার ওইখান থেকে আপনাকে কোনো একজন ধমক দিয়ে বসলো, কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা কোনো কিছু, সেটা তো হতে পারে না, কারণ আপনি তো তার কাছ থেকে সর্বোচ্চটুকু আশা করেন। তো এই আমার কাছে মনে হচ্ছে যে এটা বোথ ওয়েতে হলে আরও সুন্দর হবে এবং আস্থার জায়গাগুলো হবে। আর আরেকটা বিষয়, এর আগে যেটা ছিল সেটা শুধু কন্টিনিউয়েশন, যে ইনভেস্টিগেশন বা পরীক্ষা নিরীক্ষাগুলো যখন আমরা অনেকগুলা দেই, তখন একটু যদি রুগীকে বলা হয় যে এইটা এই বিষয়গুলা দেখার স্বার্থে আমরা করেছি, তাহলে মনে হয় রুগীদের মধ্যে আর ওই ভয়টুকু থাকে না। যেমন আপনি যদি মূল টেক্সট বই পড়েন, সেখানে কিন্তু অ্যাপেন্ডিসাইটিস কনফার্ম করার জন্য সিটি স্ক্যানকে বলেছে বেস্ট, কিন্তু আমরা আমাদের কোনো প্র্যাকটিসে অ্যাপেন্ডিসাইটিস করার জন্য সিটি স্ক্যান করি খুবই রেয়ার হিসাবে। তার মানে আমরা কত কম ইনভেস্টিগেশন করতে চাই। কিন্তু এটা তো ঠিক যে রোগের প্রাবল্য এবং বিস্তার এবং ইনভেস্টিগেশনের অ্যাকুরেসি এত বেশি বৃদ্ধি পেয়েছে যে আপনাকে এখন, আপনি হয়তো শুনেনও নাই, CANKA, PANKA, এই ধরনের জটিল মলিকুলার লেভেলের ইনভেস্টিগেশনও অ্যাভেলেবল। তাহলে আমি রোগ নির্ণয়ের জন্য সেটা করব না। শুধু একটা উদাহরণ দিয়ে শেষ করতে চাই, যেমন
এই যে আমরা সবচেয়ে বেশি শিশু সার্জনদের ক্ষেত্রে মুসলমানের জন্য আসে সার্কামসিশন, সেটাতে কিন্তু অনেক সময় রক্তক্ষরণ হয়ে জীবনের ঝুঁকিও হয়ে যায়। সেটার জন্য কিন্তু অনেক সময় আমাকে একটা এপিটিটি, পিটি, বিটি এই ধরনের কিছু পরীক্ষা করতে হয়, যেগুলা করে দেখতে হয় যে রক্তের কোনো রোগ আছে কিনা। কিন্তু সেটা করতে গেলে হয়তো দেখা যাবে যে 2000 টাকা এক্সট্রা খরচ হচ্ছে, কিন্তু যদি সেই কারণে রুগী পরবর্তীতে দেখা যায় রক্তক্ষরণ হচ্ছে, তখন তাকে যে ফ্যাক্টরগুলো দিয়ে চিকিৎসা করতে হয় তার কিন্তু 1.5 থেকে 2 লাখ টাকা দিয়ে খরচ করতে হবে, জীবনের ঝুঁকি নিতে হবে এবং এমনকি মৃত্যু ঝুঁকিও তৈরি হয়ে যায়। তাহলে কি তার তুলনায় ওই 2000 টাকার টেস্ট কি খুব বেশি? এই বিষয়টা আমার কাছে